নমস্কার। জরাসন্ধের লেখা আজকের গল্প নিজাম কাঁদির বিল। কত আর বয়স তখন? 6-7 বছর হবে। তবুও চোখ বুজলে সব চোখের ওপর দেখতে পাচ্ছি। মামা বাড়ি যাচ্ছিলাম, অনেক দূর, যশোরের সীমানা ছাড়িয়ে। শুকনোকালে আগাগোড়া হাঁটা পথ, বর্ষাকালে নৌকো। রাত থাকতে বেরোলে একটা গোটা দিন, গোটা রাত, তারপরেও বেলা দুপুর। আমি হবার পরে মার আর যাওয়া হয়নি। দিদিমা বারবার খবর পাঠাচ্ছেন। মা বললেন, চল দিদাকে দেখে আসবি, বয়স হয়েছে। কবে চলে যান? আমি তো ভীষণ খুশি। পুজোর ঠিক পরে খাল, বিল, নদী, নালা, ধানক্ষেত সব জলে ভর্তি, আকাশ পরিষ্কার। বেরোবার পক্ষে সবচেয়ে ভালো সময়। ঘরের নৌকো, মাঝি নটবর সারা বছরের লোক। অন্য সময়ে ক্ষেত খামারের কাজ করে, বর্ষার দিনে নৌকো চালায়। সঙ্গে রইলেন সেজদা, কলকাতার কলেজে পড়েন, লম্বা ছুটিতে বাড়ি এসেছেন। নটবর মানুষটা একটু নড়বড়ে, হুঁকো নিয়ে বসলে আর উঠতে চায় না। তার উপর বয়স হয়েছে, চোখেও কম দেখে। বড়দা তাকে বারবার হুঁশিয়ার করে দিলেন, হাত চালিয়ে যেও, নিজাম কাদির বিলটা যাতে সন্ধ্যের আগেই পার হয়ে যেতে পারো। নটবর ভরসা দিল, আপনি ভাববেন না কর্তা, সন্ধে হবে কেন, দুপুর নাগাদ বিল পাড়ি দিয়ে ফেলব। নিজাম কাদির বিলের কথা আমি মার মুখে আগেই শুনেছি। ওখানে নাকি কী সব ভয় আছে। রাতের বেলায় পার হতে গেলে মাঝিদের দিক ভুল হয়ে যায়, সারা রাত ঘুরে বেড়ায়। অনেক সময় ওপারে আর পৌঁছতে পারে না। শোনা যায় এমনি করে কত লোক মারা গেছে। কি যে হয় তাদের কেউ বলতে পারে না। তবে সাহস করে কোনো নৌকোই সন্ধ্যের পর বিলের পথ ধরে না। নটবরের আরেকটা গুণ আছে, বেশ খেতে পারে এবং একটু ভালো মন্দ খাবারের দিকে ভীষণ লোভ। একটা বড় খালের ভেতর দিয়ে নৌকো চলছিল, খানিকটা পরপর ভ্যাসাল। দুটো বিশাল লম্বা বাঁশ যেন পা ফাঁক করে পড়ে আছে জলের মধ্যে, তলায় জাল বাঁধা। বাঁশ দুটোর এদিকে একটার সঙ্গে আরেকটা গাঁথা। সেইখানে সেইখানে চাপ দিয়ে মাঝে মাঝে যখন জল থেকে টেনে তুলছে একজন জেলে, জালের উপর ছটপট করছে মাছ, রায়েক, সরপুঁটি, বা পাবদা, শোল, পোনার বাচ্চা, আরও কত কী। দেখে দেখে নটবরের জিভে জল এসে গেল। রান্নার সরঞ্জাম সঙ্গেই আছে। দুপুরের দিকে কোথাও নৌকো বেঁধে তোলা উনুনে দুটো খিচুড়ি ফুটিয়ে নেবেন, এই ছিল মায়ের প্ল্যান। নটবর বলল, কী রকম বড় বড় রায়েক দেখছেন মা ঠাকুরন? মা বুঝলেন তার মনের কথা, হেসে বললেন, মাছ কুটবার বটি যে আনিনি। তাতে কি হয়েছে, দা রয়েছে তো, আমি কুটে দেব, আপনি ভাববেন না। এক আনায় এক হালি, মানে 4টে মোটা রায়েক। মা রাঁধেনও চমৎকার। নটবরের ভোজনটা শুধু গুরু নয়, একটু গুরুতর হয়ে গেল। তারপরেই গলুইয়ের উপর খানিকটা গড়িয়ে নেওয়া। অনেক ডাকাডাকির পর যখন উঠল, তখন বেলা আর বেশি নেই। নিজাম কাদির বিলে পড়বার আগেই সন্ধে পেরিয়ে বেশ কিছুটা রাত হয়ে গেল। যে খালটা এসে বিলে পড়েছে তার ঠিক মোহনার পাশেই একখানা বাড়ি। বা নৌকোর শব্দ পেয়ে সেখান থেকে একজন দরাজ গলায় হাঁক দিল, নাও কোথায় যাবে? সুকচর, সাড়া দিল নটবর। সুকচর? গলা শুনে মনে হলো লোকটা অবাক হয়ে গেছে। তামাক টানতে টানতে এগিয়ে এলো। নাও ভিড়াও। সুকচরে কোন বাড়ি যাবে জিজ্ঞেস করতেই বেরিয়ে গেল, এরা মামাদের খুব অনুগত লোক, আমাদের না নামিয়ে ছাড়বে না। তাছাড়া এই রাত্রিরে বিল পাড়ি দেওয়ার তো কথাই ওঠে না। রাতটা তাদের কুঁড়ে ঘরে কাটিয়ে যেতে হবে। যাতে তারা নমশূদ্র, তা আমরা বামুন, রেঁধে তো আর খাওয়াতে পারবে না।
মাকে 4টি ডাল ভাত ফুটিয়ে নিতে হবে। মেয়েরা সব ব্যবস্থা করে দেবে। কর্তাগিন্নি হাত জোড় করে ঘাটে এসে দাঁড়ালো। না বললে তারা শুনবে না। মা মুশকিলে পড়লেন। কুঁড়ে ঘরে কথাটা তারা বাড়িয়ে বলেনি। ছোট্ট একখানা পাটকাঠির বেড়া দেওয়া খড়ের দোচালা, সামনে খোলা বারান্দা, আর ওদিকে একচালা গোয়াল, তার মধ্যে 3-4টে গরু, সামনে এক চিলতে উঠোন। এর মধ্যে কোথায় উঠব আমরা? তবু মাকে নামতেই হলো। বারান্দায় একটা খেজুরের চাটাই বিছিয়ে দিল তারকে। হঠাৎ শুনতে পেলাম ঘরের মধ্যে ফিসফিস করে বলছে বউটি, চাল যা আছে কুলোবে না, তাড়াতাড়ি কোনো বাড়ি থেকে 4টিখানিক ধার করে আনো। লোকটি যখন একটা ছোট ধামা নিয়ে বেরিয়ে এলো, মা বললেন, শোনো, অবেলায় খেয়ে আমাদের কারও খিদে নেই। তাছাড়া এত রাত্রিরে রান্না করা অনেক হ্যাঙ্গাম। আমাদের সঙ্গে চিড়ে মুড়ি খইটই আছে, তাতেই হয়ে যাবে। অনেক বলা কওয়ার পর তাতেই রাজি হলো হারান মণ্ডল। কিন্তু শুধু চিড়ে মুড়ি খাওয়া যায় নাকি? গোয়ালে দুধেলা গাই ছিল। 2বার কথা সকালে, কিন্তু মণ্ডলের বউ তখনই দুয়ে আনলো খানিকটা। উঠোনের কোণে উনুনে মাকে সেটা ফুটিয়ে নিতে হলো। কোন বাড়ি থেকে এক ছড়া মর্তমান কলাও জোগাড় করে ফেললো হারান। ফলাহারটা আমাদের বেশ ভালোই জমল। কিন্তু তারপর সেজদা বললেন, এখানে থাকা অসম্ভব, ভীষণ মশা আর পচা গন্ধ। বর্ষার জল নেমে গেছে, চারিদিকে দাম জঙ্গল পচতে শুরু করেছে। ঘণ্টাখানেকই টেকা যাচ্ছে না, তার উপরে সারা রাত। তাছাড়া শোয়া যাবে কোথায়? ওদের ঘরদোরের তো ওই অবস্থা। 3টে ছেলেপিলে নিয়ে ওদেরই কুলোয় না। কিন্তু ওদিকে যে আবার নিজামকান্দির বিল। সেজদা কলকাতার কলেজে পড়া ছেলে। ওসব একেবারে হেসে উড়িয়ে দিলেন। বললেন, ভয়টা কিসের? এমন চমৎকার চাঁদনি রাত, মেঘ নেই, বৃষ্টি নেই, ঠান্ডা বিল। রাত পোয়াবার আগেই আমরা পৌঁছে যাব। হারান আর তার বউ বলতে লাগলো, কাজটা ঠিক হবে না। কদিন আগেই নাকি একখানা বিদেশি নৌকো না জেনে ঢুকে পড়েছিল বিলের মধ্যে। অনেক রাতে তাদের চিৎকার শুনতে পেয়েছে ওরা। পথ হারিয়ে জানতে চাইছিল কোন দিকে যাবে। সেজদা বললেন, চেনে না বলেই জানতে চেয়েছিল, আমরা ঠিক চিনে যাব। মার খুব ইচ্ছে ছিল, কিন্তু ছেলের জিদ দেখে চুপ করে গেলেন। নটবর সেজকর্তাকে জমের মতো ভয় করে। মনে মনে যতই আপত্তি থাক, বাইরে মুখ খুলল না। আমার বুকের ভেতরটা দুরু দুরু করতে লাগলো। ওদিকে আবার কৌতূহলও কম নয়। দেখা যাক কিসের ভয়। ছইয়ের ভেতর মা আর আমি শুয়ে পড়লাম। বাইরে পাটাতনের উপর শতরঞ্জি বিছিয়ে সেজদাও একটু গড়িয়ে নেবার ব্যবস্থা করলেন। গভীর বিল, লগি চলবে না। পেছনের গলইতে বৈঠা হাতে নটবর। যতদূর চোখ যায় জল আর জল, তার উপর ছড়িয়ে পড়েছে। ঢেউগুলো মৃদু তালে ঘা দিচ্ছে নৌকোর তলায়। সেই থপ ধপ শব্দে আপনি চোখ জুড়িয়ে আসে। কত রাত জানি না। হঠাৎ ঘুম ভেঙে গেল। সেজদার হাঁক ডাকে, ঘুমিয়ে নৌকো চালাচ্ছ? নটবর মিনমিন করে বলল, আজ্ঞা না কর্তা, একটু ঝিমুনি এসেছিল। ঝিমুনি এসেছিল? চোখে জল দিয়ে নাও। নটবর চোখে জল দিয়ে জোরে জোরে বৈঠা চালালো। সেজদা একবার এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে চেঁচিয়ে উঠলেন, এ কী করছো? নটবর আকাশ থেকে পড়ল। কেন, কি হলো? নৌকো ঘুরে যায়নি তো? কী যে বলেন কর্তা! কথাটা হেসে উড়িয়ে দিল নটবর। ঘুরে আবার গেল কখন? আমি তো সোজা সামনের দিকে চলেছি।
তা তো চলেছ বুঝলাম, কিন্তু আমরা যখন বেরোই চাঁদটা ছিল বাঁ দিকে। এতক্ষণে ডান দিকে চলে যাওয়ার কথা, বাঁ দিকেই রইল কী করে? তা আমি কেমন করে বলবো চাঁদ কোথায় যাবে না যাবে? আমি কি জানি? একটু পরেই ফর্সা হয়ে গেল। ভোরের আলো ফুটে উঠল পূর্ব দিকটায়। সেজদা উঠে ছই ধরে দাঁড়িয়ে বলে উঠল, যা বলেছি তাই। ওই তো সেই বাড়িটা। কোন বাড়িটা? ওই যে কি মণ্ডল, যেখানে আমরা উঠেছিলাম সন্ধ্যের পর। মা ছইয়ের ভেতর থেকে উঁকি মেরে বললেন, উমা, তাই তো। লোকজনের আওয়াজ পেয়ে হারান মণ্ডল বেরিয়ে পড়েছিল। নৌকো চিনতে পেরে ছুটে এলো ঘাটের ধারে। সেজদার দিকে চেয়ে বলল, খুব বেঁচে গেছেন কর্তা। ব্রাহ্মণ বলে তেনারা কোনো ক্ষতি করতে পারেননি। তা না হলে। বাকিটা মনে করেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। চোখ বুজে দুহাত কপালে ঠেকালো। নমস্কার।